আমরা দেখছিলাম কলিগেটিভ প্রপার্টিস অফ ডাইলুট সলিউশন। তো এখন আমরা দেখব লোয়ারিং অফ ভেপার প্রেশার, রাউলস ল। রাউল্টের ল দেখব। দ্য ভেপার প্রেশার অফ এ পিওর সলভেন্ট ইজ ডিক্রিজড হোয়েন এ নন ভোলাটাইল সলিউট ইজ ডিসলভড ইন ইট। আমরা জানি যে যখন একটা পিওর সলভেন্ট এর তুলনায় একটা সলিউশন যেখানে নন ভোলাটাইল সলিউট দ্রবীভূত করা আছে তার ভেপার প্রেশার সবসময় কম হয়। Raoult gave an empirical relation connecting the relative rolling of vapor pressure and the concentration of the solute in solution. রাউল্ট এক্সপেরিমেন্টাল বেসিসে এই যে ভ্যাপার প্রেশারটা কমে যায় নন ভোলাটাইল সলিউট দ্রবীভূত করলে পিওর সলভেন্টের তুলনায়, এর উপরে গবেষণা করে পরীক্ষামূলকভাবে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তিনি একটা সম্পর্ক নির্ণয় করছেন যে কি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কেমন হবে। দিস ইজ নাও রেফার টু অ্যাজ রাউল্টস ল। এখন সেটাকে রাউল্টের ল নামে সবাই জানে। লটা কি? দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন, একটা পাতলা দ্রবণের আপেক্ষিক ভেপার প্রেশারের পরিমাণ কমে যাওয়াটা is equal to the mole fraction of the solute present in dilute solution. পাতলা দ্রবণে অবস্থিত দ্রবের মোল ফ্র্যাকশনের সমান। তাহলে কি হলো? The relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in dilute solution. একটা পাতলা দ্রবণের ভ্যাপার প্রেশার কমে যাওয়াটা, আপেক্ষিক ভ্যাপার প্রেশারের কমে যাওয়াটা ওই পাতলা দ্রবণের অবস্থিত সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। আচ্ছা, তো আমরা ধরছি কি যে পি ইজ দ্য ভ্যাপার প্রেশার অফ দ্য সলভেন্ট। পি হচ্ছে সলভেন্টের ভ্যাপার প্রেশার। পি সাবস্ক্রিপ্ট এস এটা হচ্ছে ভ্যাপার প্রেশার অফ সলিউশন। তা লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার তাহলে কি হবে? সলিউশনের ভ্যাপার প্রেশার সবসময়ই কম হবে আর সলভেন্টের ভ্যাপার প্রেশার সবসময় বেশি হবে। তাহলে এই সলভেন্টের ভ্যাপার প্রেশার থেকে সলিউশনের ভ্যাপার প্রেশার বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। তাহলে কি হলো? পি মাইনাস পি এস। This lowering of vapor pressure is relative to the vapor pressure of pure solvent is termed relative lowering of vapor pressure. এখন যদি এই রিলেটিভ মানে যেই ভ্যাপার প্রেশারটা কমলো এটাকে যদি পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশারের সাথে তুলনা করা হয়, রেশিও করা হয়, তখন তাকে বলা হবে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। অর্থাৎ এই পি এর সাপেক্ষে পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশারের সাপেক্ষে কতটুকু ভ্যাপার প্রেশার কমছে এটাকে যদি একটা রেশিও তৈরি করা হয়, একটা যদি অনুপাত নির্ণয় করা হয়, তাকে বলা হবে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। তার মানে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার ইজ ইকুয়াল টু এই যে পি মাইনাস পিএস, এটা ছিল হচ্ছে লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার ডিভাইডেড বাই পি, এটা ছিল পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশার। তার মানে কতটুকু কমলো সেটাকে পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশার দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে তাকে বলা হবে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। পি মাইনাস এই পি হচ্ছে সলভেন্টের ভ্যাপার প্রেশার, এই পিএস হচ্ছে সলিউশনের ভ্যাপার প্রেশার। সলভেন্টের ভ্যাপার প্রেশার সবসময় বেশি, পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশার সবসময় বেশি, সলিউশনের ভ্যাপার প্রেশার সবসময় কম। তাহলে বেশি থেকে কম বিয়োগ দিলে যেটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, মানে পিওর সলভেন্ট থেকে কতটুকু কমে গেছে। এই ভ্যালুটাকে যদি পিওর সলভেন্টের ভ্যাপার প্রেশার দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে যেটা পাওয়া যাবে তাকে বলা হবে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার। এবং রাউল্টের সূত্র মতে এই রিলেটিভ লোয়ারিং এর ভ্যাপার প্রেশার মানে এই ভ্যালুটা কার সমান? মোল ফ্র্যাকশন অফ সলিউট প্রেজেন্ট ইন ডাইলিউট সলিউশন। এই সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। আর মোল ফ্র্যাকশন আমরা তো নির্ণয় করছি যে সলিউটের মোল ফ্র্যাকশন নির্ণয় করার সূত্র আমরা জানি যে সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে যে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস সলভেন্ট, মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস সলভেন্ট, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। আর যদি এখানে বড় হাতের এন থাকে, এই ছোট হাতের এনটা হচ্ছে মোলস অফ সলিউট আর এই বড় হাতের এনটা হচ্ছে মোলস অফ সলভেন্ট। আর এই ছোট হাতের এন আর বড় হাতের এন এই দুইটা মিলে যোগ করলে কি পাওয়া যায়? মোলস অফ সলিউশন। তাহলে যেহেতু এখানে লবের ভিতরে মোলস অফ সলিউট আছে সুতরাং এটা হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন। এবং আমরা জানি যে হচ্ছে রাউল্টের সূত্র মতে রাউল্ট বলেছেন যে রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার সলিউটের মোল ফ্র্যাকশনের সমান। তাহলে এটা হচ্ছে রাউল্টের সূত্রের ম্যাথমেটিক্যাল রূপ। রাউল্টের সূত্রের ম্যাথমেটিক্যাল রূপ আমি অলরেডি বলছি যে এন হচ্ছে সলিউটের মোল আর এন হচ্ছে সলভেন্টের মোল। আচ্ছা, আমরা এখন রাউল্টের এই সূত্রটাকে আমরা ডিরাইভ করব। তো আমরা আগের মধ্যে ধরি লেট পি ইজ দ্য ভ্যাপার প্রেশার অফ সলভেন্ট। সলভেন্টের ভ্যাপার প্রেশার ধরে নেওয়া হচ্ছে পি আর সলিউশনের ভ্যাপার প্রেশার হচ্ছে পিএস। আচ্ছা,
এখন কথা হলো যে সলিউশনের যে ভেপার প্রেশার সেটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। বাস্তব জীবনে দেখা গেছে যে কি যে একটা দ্রবণের ভেপার প্রেশার কার সমানুপাতিক? সলভেন্টের ভেপার প্রেশার মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। মানে সলভেন্টের মোল ফ্র্যাকশন মানে সলভেন্টের পরিমাণ যত বেশি হবে ওই সলিউশনের ভেপার প্রেশার তত বেশি হবে। আর ওই যেমন একটা চিনি আর পানি যদি দ্রবণ থাকে, চিনির পানির পরিমাণ যত বেশি হবে তাহলে ওই চিনি আর পানির দ্রবণের ভেপার প্রেশার তত বেশি হবে। আর যদি পানির পরিমাণ কম হয় চিনির পরিমাণ যত বেশি হবে উল্টা ঘটনা, ভেপার প্রেশার তত কম হবে। তাহলে একটা সলিউশনের ভেপার প্রেশার কার উপর নির্ভর করে? সলভেন্টের পরিমাণের উপর, অর্থাৎ সলভেন্টের মোল ফ্র্যাকশনের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে the vapor pressure of solution is therefore determined by the number of molecules of the solvent present at any time in the surface which is proportional to the mole fraction। তার মানে যে একটা সলিউশনের ভেপার প্রেশার তাহলে কিভাবে নির্ণয় করা হয়? নির্ণয় করা হয় এভাবে যে সলভেন্টের ভেপার প্রেশার, সলভেন্টের মোল ফ্র্যাকশন আগে নির্ণয় করা হয় যে কি পরিমাণ সলভেন্ট আছে, সেই সলভেন্টের মোল নির্ণয় করার পরে সেটার মোল ফ্র্যাকশন নির্ণয় করা হয়। তখন সেই মোল ফ্র্যাকশন দেখে বোঝা যায় যে হচ্ছে একটা সলিউশনের ভেপার প্রেশার এমন হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে পিএস ছিল কি? সলিউশনের ভেপার প্রেশার। তাহলে এটা কার সমানুপাতিক? সলভেন্টের মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। আর আপনারা জানেন যে সলভেন্টের মোল ফ্র্যাকশন কেমন? যে প্রথমে সলভেন্টের মোল ডিভাইডেড বাই সলিউটের মোল প্লাস সলভেন্টের মোল, অর্থাৎ লবে থাকবে হচ্ছে সলভেন্টের মোল আর তাকে টোটাল মোল দিয়ে ভাগ দেওয়া হবে। টোটাল মোল বলতে সলিউটের মোল প্লাস সলভেন্টের মোল, অর্থাৎ সলিউশনের মোল দিয়ে সলভেন্টের মোলকে ভাগ দিলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় সলভেন্টের মোল ফ্র্যাকশন। তাহলে পিএস হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার। সলিউশনের ভেপার প্রেশার কার সমানুপাতিক? সলভেন্টের মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। এখন আমরা যদি প্রপোর্শনালিটি চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন যদি তুলতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? পিএস ইজ ইকুয়াল টু কে। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে তো মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। আচ্ছা, এখন আমরা যদি বলি যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট এর সমানুপাতিক, এখন যদি পিওর সলভেন্টের কথা চিন্তা করেন, পিওর সলভেন্টের কথা চিন্তা করলে যেটা হবে যে পিওর সলভেন্টে আসলে কোনো সলিউট নাই, পিওর সলভেন্টে কোনো সলিউট নাই। সুতরাং আমরা পিওর সলভেন্ট যদি বলি যে পিওর সলভেন্টের মোল ফ্র্যাকশন, পিওর সলভেন্টের ভেপার প্রেশার হচ্ছে ছোট হাতের পি, যেখানে কোনো এস নাই। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে শুধু হচ্ছে পি হবে, পিওর সলভেন্টের ক্ষেত্রে কোনো সলিউট থাকবে না। সুতরাং পিওর সলভেন্ট কাকে বলবো? যার মধ্যে কোনো সলিউট নেই, শুধু পানি। তার মানে সেখানে কোনো সলিউট নেই, সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে ছোট হাতের এন। তো পিওর সলভেন্টের ক্ষেত্রে তো কোনো সলিউট নাই, তাহলে সলিউট না থাকলে সলিউটের কোনো মোল ফ্র্যাকশনও নাই। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে ভেপার প্রেশার কি? শুধু পি, এস নাই। আর পিওর সলভেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস কি? যে সেখানে কোনো সলিউটের মোল ফ্র্যাকশন নাই। তাহলে আমরা কি বুঝতে পারি? পিওর সলভেন্টের জন্য আমরা লিখতে পারি যে পিওর সলভেন্টের জন্য লিখতে পারি কি যে হচ্ছে যে ছোট হাতের এন এর ভ্যালু হচ্ছে 0। সুতরাং এখানে 0 বসায় দিলে আসে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ পিওর সলভেন্ট ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন প্লাস এন, আর এই ছোট হাতের এন হচ্ছে 0। সুতরাং ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন সমান সমান কাটাকাটি করলে হয় হচ্ছে 1। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে আমরা জানি পিওর সলভেন্টের সংকেত কি? পিওর সলভেন্টের মোল ভেপার প্রেশারের সংকেত কি? পি। তো এখন যদি আমরা পিওর সলভেন্টের ক্ষেত্রে লিখি এই 1 নম্বর সমীকরণকে, পিওর সলভেন্টের ক্ষেত্রে আমরা লিখলে কি লিখব? পিএস এর পরিবর্তে লিখব হচ্ছে পি, কারণ পিএস হচ্ছে সলিউশনের মোল ভেপার প্রেশার ছিল। আর আমরা বলছি পিওর সলভেন্টের ক্ষেত্রে পিওর সলভেন্টের ভেপার প্রেশার হচ্ছে ছোট হাতের পি, এবং পিওর সলভেন্টের ক্ষেত্রে সলিউটের কোনো মোল ফ্র্যাকশন নাই, সুতরাং এটা হচ্ছে 0। কাটাকাটি করে এটার ভ্যালু হয় 1। তার মানে হচ্ছে যে পিএস এর পরিবর্তে আমরা লিখব পি, আর এটার ভ্যালু 1। এই 1টা এর সাথে গুণ করে দিলে সেটা শুধু আসবে হচ্ছে কে। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে কি হবে? পি ইজ ইকুয়াল টু কে। তার মানে এই প্রপোর্শনালিটি যে চিহ্ন কে, তার ভ্যালু হচ্ছে ছোট হাতের পি। আচ্ছা, এখন এই পি যেটা পাইলাম পিওর সলভেন্টের ক্ষেত্রে যে ভ্যালু পাইলাম কে এর, এই ভ্যালুটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি হয়? আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম। 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে হবে পিএস ইজ ইকুয়াল টু পি ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল এন প্লাস এন, অর্থাৎ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মোলস অফ সলিউশন। এরপরে আমরা এই উভয় পক্ষকে, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে এই শুধু পি দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে কি আসবে? পিএস বাই পি, এখানেও একটা পি আসবে, সেই পি দিয়ে ভাগ দিলে এই পি কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে গেলে এটা হবে। অথবা আপনারা বলতে পারেন যে এই পিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, বাম পক্ষে নিয়ে আসলে কি হয়? এই পিএস এর আন্ডারে পিটা আসে। এরপরে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের এই বাম পক্ষের এবং এই ডান পক্ষ উভয় পক্ষ থেকে
উভয় পক্ষকে 1 থেকে বাদ দেব, তার মানে 1 মাইনাস PS বাই পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস যেটা মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। এটা বাদ দিলে কি হয়, এখন এটাকে যদি আপনি ম্যাথমেটিক্স করেন তাহলে পরবর্তী লাইনে যেটা হবে সেটা হচ্ছে যে পি হচ্ছে কমন আসবে, গসাগু হচ্ছে পি হবে, পি আসবে নিচে, আর এই পির সাথে 1 গুণ করলে কি হয়, পি মাইনাস পিএস হয়, আর ইজ ইকুয়াল টু এখানে এর গসাগু হবে এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান একসাথে গুণ করলে কি হয়, এন ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস বড় হাতের এন, বড় হাতের এন আর এই বড় হাতের এন কাটাকাটি যাবে, উপরে শুধু ছোট হাতের এন থাকবে, খাতায় করলে ভালো বুঝবেন, এন থাকবে। তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে পি মাইনাস পিএস বাই পি ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন স্মল এন ডিভাইডেড বাই স্মল এন প্লাস ক্যাপিটাল এন। তার মানে এটা ছিল হচ্ছে এই পিটা ছিল হচ্ছে সলভেন্টের ভেপার প্রেশার, এটা ছিল সলিউশনের ভেপার প্রেশার, আর এই পি মাইনাস পিএস ছিল হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার। লোয়ারিং অফ ভেপার প্রেশারকে যদি ভেপার প্রেশার অফ সলভেন্ট দিয়ে ভাগ দেওয়া যায় তাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার কার সমান, এইটা হচ্ছে মোলস অফ সলিউট, এটা হচ্ছে মোলস অফ সলিউট। সুতরাং আমাদের এটা হচ্ছে রাউলসের ল প্রতিপাদন হয়ে গেল, এটা হচ্ছে রাউলসের ল প্রতিপাদন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার সম্পর্কে এর আগে আলোচনা করা হয়েছে যে বৈষম্যবদ্ধ ঝিল্লি দিয়ে যখন একটা জিনিসকে আলাদা করে রাখা হয়, একটা জিনিসকে আলাদা করে রাখলে তখন বৈষম্যবদ্ধ ঝিল্লির ভিতর দিয়ে এটা চলে যায়। আচ্ছা, আর রাউলসের লর একটা অংশ বিদ্যমান আছে, সেটা হচ্ছে মৌলিকতার ওয়েট নির্ণয় করা। আমরা দেখি মৌলিকতার ওয়েট কিভাবে রাউলসের ল দিয়ে নির্ণয় করতে হয়। তো রাউলসের ল থেকে আমরা জানি যে হচ্ছে পি মাইনাস পিএস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন প্লাস স্মল এন, আর এন হচ্ছে মোল। আর মোল সম্পর্কে আমরা জানি মোল হচ্ছে কি, মোল হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। যেমন মোলস অফ সলিউট কি হবে, ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। এই ওয়েটটা কার ওয়েট, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই মলিকুলার মাস অফ সলিউট। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। তো সলিউটের মোল হচ্ছে এইটা, সলভেন্টের মোল হচ্ছে এইটা। সলিউটের মোল মানে হচ্ছে যে সলিউটের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দেয়া, সলভেন্টের মোল হচ্ছে সলভেন্টের মোলকে আণবিক ভর দিয়ে ভাগ দেয়া। আচ্ছা, তাহলে এই যে রাউলসের ল ছিল, সেই লতে যদি আমরা এখন এটা বসিয়ে দিই, এটা যদি বসিয়ে দিই মানে ছোট হাতের এন এর পরিবর্তে আমরা যদি ডাব্লু বাই এম বসিয়ে দিই আর বড় হাতের এন এর পরিবর্তে ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল এম বসিয়ে দিই, তাহলে এটা পাওয়া যায়। তো আপনারা জানেন যে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে যেটা সলিউট থাকে, সলিউটের পরিমাণটা আসলে খুবই কম, সলিউটের পরিমাণটা খুবই কম থাকে, কারণ ডাইলিউট মানে হচ্ছে পাতলা দ্রবণ, পাতলা দ্রবণের ভিতরে সলিউটের পরিমাণ সবসময় কম থাকে। যেহেতু সলিউটের পরিমাণ কম থাকে সেই হিসাবে সলিউটের পরিমাণ যেহেতু কম, সুতরাং এখন এই সলিউটের পরিমাণ কম হওয়ার কারণে আমরা এই নিচে লব বাই হর, এই হর থেকে এই ডাব্লিউএমটাকে আমরা ইগনোর করতে পারি। মানে যেহেতু পাতলা দ্রবণ এর মধ্যে সলিউটের পরিমাণ খুব কম, সুতরাং এটা লব বাই হর, হর থেকে আমরা বাদ দিতে পারি, কিন্তু লবে এটা থেকে যাবে। থেকে গেলে আমরা পরের প্রতি লাইনে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে যে ওপরের লাইনে থাকবে ডাব্লু বাই এম, ছোট হাতে ডাব্লু বাই এম, নিচের লাইনে থাকবে বড় হাতে ডাব্লু বাই এম। তখন এই বড় হাতে ডাব্লু বাই এম এর ডাব্লুটা নিচে থাকবে আর এমটা উপরে চলে আসবে, আর ওপরে ছোটতে ডাব্লু বাই এম এর ডাব্লুটা উপরে থাকবে আর নিচের বড় হাতের এম এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা আসবে হচ্ছে ডাব্লু এম। এটা হচ্ছে রাউলটের লর একটা সূত্র। এই সূত্র থেকে আমরা মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারি। এখানে যদি সলিউটের মলিকুলার ওয়েট জানা যায়, লোয়ার এক্সপেরিমেন্টাল ভ্যালু যে মানে এক্সপেরিমেন্ট করে যদি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এটা নির্ণয় করা যায়, এরপরে সলভেন্টের মলিকুলার ওয়েট, সলিউটের মলিকুলার ওয়েট এগুলো যদি নির্ণয় করা হয়, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে মলিকুলার মাস নির্ণয় করতে পারি। এখানে এই যদি এই চারটা ভ্যালু, এখানে আছে চারটা ভ্যালু আর এখানে আছে দুইটা ভ্যালু, এই টোটাল 6টা ভ্যালুর মধ্যে যে কোনো এই পাশের ভ্যালুটা পুরোটা জানতে হবে, আর এখানকার 4টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু না জানলে সেটা তখন নির্ণয় করা যাবে। তো এইভাবে মলিকুলার ম্যাসও নির্ণয় করা যাবে। মলিকুলার ওয়েট হচ্ছে এম হচ্ছে মলিকুলার ওয়েট। এই সলভেন্টের মলিকুলার ওয়েট নির্ণয় করার জন্য এই বাকি সবগুলো ভ্যালু জানতে হবে, তাহলে পরে সলভেন্টের মলিকুলার ওয়েট নির্ণয় করা যাবে। ছোট হাতের এম হচ্ছে সলিউটের মলিকুলার ওয়েট, সবগুলো ভ্যালু জানলে সলিউটের মলিকুলার ওয়েটও নির্ণয় করা যাবে।
তারপরে ছিল অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার সম্পর্কে বলা হয়েছে যে এটা একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি। এটা হচ্ছে পাতলা দ্রবণ, এটা হচ্ছে ঘন দ্রবণ। তো এই বৈষম্যবদ্ধ ঝিল্লি ভেদ করে পাতলা দ্রবণ থেকে দ্রাবক এই ঘন দ্রবণের দিকে চলে যায়। এটাকে বলা হয় হচ্ছে অসমোসিস। গ্রিক শব্দ অসমোস থেকে আসছে, অসমোসিস। অসমোস মানে হচ্ছে টু পুশ, মানে ধাক্কা দেয়া। তাহলে অসমোটিক প্রেসারটা কি? যে এক্সটার্নাল প্রেসার applied to the solution in order to stop the osmosis of the solvent into the solution separated by semipermeable membrane। তার মানে হচ্ছে যে এই যে অসমোসিস হচ্ছে, এই পাশ থেকে সলভেন্ট এই পাশে আসতেছে, এটাকে বন্ধ করার জন্য, এই যে এ পাশ থেকে এ পাশে আসছে, এ পাশ থেকে এ পাশে আসছে, আসাটাকে বন্ধ করার জন্য এই পাশ থেকে, মানে ঘন দ্রবণের দিক থেকে যে পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, মানে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে পাতলা দ্রবণ থেকে দ্রাবক আর আসবে না, তাকে বলা হবে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার বলা হবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, ভ্যান টাফস ল অফ অসমোটিক প্রেসার। আপনারা জানেন যে অসমোটিক প্রেসারকে পাই দিয়ে প্রকাশ করা হয়। 1886 সালে ভ্যান টাফ অসমোটিক প্রেসার দিয়েছেন। তার অসমোটিক প্রেসারের প্রথম যে ল সেটা হচ্ছে কি, the osmotic pressure of a solution at a given temperature is directly proportional to its concentration। তাহলে অসমোটিক প্রেসার, একটা সলিউশনের অসমোটিক প্রেসার নির্দিষ্ট তাপমাত্রায় একটা সলিউশনের অসমোটিক প্রেসার তার ঘনত্বের সমানুপাতিক। ঘনত্বকে যদি সি দিয়ে প্রকাশ করেন আর অসমোটিক প্রেসারকে যদি পাই দিয়ে প্রকাশ করেন, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় অসমোটিক প্রেসার পাই কার সমানুপাতিক হবে? ঘনত্বের সমানুপাতিক বা কনসেন্ট্রেশনের সমানুপাতিক হবে। তাহলে পাই যদি হয় অসমোটিক প্রেসার, সি যদি হয় কনসেন্ট্রেশন, তাহলে পাই ইজ প্রপোর্শনাল টু সি যখন টেম্পারেচার টি হচ্ছে কনস্ট্যান্ট। এটা কার মতো? অনেকটা বয়েলের সূত্র মতো বা চার্লসের সূত্র মতো। চার্লসের সূত্র ছিল যে হচ্ছে, চার্লসের সূত্রের মতোই আর কি। সেখানে চার্লসের সূত্রে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি ছিল আর কি। তাকে এখানে অসমোটিক প্রেসার পাই ইজ প্রপোর্শনাল টু সি যখন টি কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রথম ল। আচ্ছা, যদি ভি, সি হচ্ছে কনসেন্ট্রেশন আর ভি হচ্ছে ভলিউম। আপনারা জানেন যে হচ্ছে কনসেন্ট্রেশন আর ভলিউমের মধ্যে একটা সম্পর্ক আছে। কনসেন্ট্রেশন আর ভলিউমের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 1/v। কারণ যদি 1 মোল হয়, মানে যদি মানে সি কি, সি হচ্ছে ঘনত্ব, মানে কনসেন্ট্রেশন কি, ঘনত্ব হচ্ছে মোল ডিভাইডেড বাই ভলিউম। ঘনত্ব হচ্ছে মোল ডিভাইডেড বাই ভলিউম। কনসেন্ট্রেশন হচ্ছে কি, মোল ডিভাইডেড বাই ভলিউম। মোল যদি হয় 1 মোল, তাহলে কি হবে যে কনসেন্ট্রেশন সি ইজ ইকুয়াল টু মোলের পরিবর্তে 1 বসা দিলে 1/v হবে। কনসেন্ট্রেশন হচ্ছে মোল ডিভাইডেড বাই ভলিউম। মোল যদি 1 হয় তাহলে হবে 1/v, তাহলে সি ইজ ইকুয়াল টু 1/v। তাহলে সির ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, পাই ইজ প্রপোর্শনাল টু 1/v যখন টি হচ্ছে কনস্ট্যান্ট। অথবা পরের লাইনে আমরা লিখতে পারি পাই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, পাই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, সেকেন্ড ল হচ্ছে দ্য অসমোটিক প্রেসার অফ এ সলিউশন অফ এ গিভেন কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার। যখন অসমোটিক প্রেসার, একটা নির্দিষ্ট ঘনত্বের অসমোটিক প্রেসার, নির্দিষ্ট ঘনত্বের দ্রবণের অসমোটিক প্রেসার তার অ্যাবসোলিউট টেম্পারেচারের সমানুপাতিক। এখানে কি কনস্ট্যান্ট থাকবে? এখানে কনস্ট্যান্ট থাকবে হচ্ছে তার কনসেন্ট্রেশন ঠিক রাখলে একটা দ্রবণের অসমোটিক প্রেসার তার তাপমাত্রার সমানুপাতিক। তার মানে হচ্ছে পাই যদি হয় অসমোটিক প্রেসার, টি যদি হয় টেম্পারেচার, তাহলে কি হবে, পাই ইজ প্রপোর্শনাল টু টি যখন কনসেন্ট্রেশন সি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, থার্ড ল কি? থার্ড ল হচ্ছে ইকুইমোলিকুলার কোয়ান্টিটিস অফ ডিফারেন্ট সলিউটস ডিজলভড ইন সাচ ভলিউম অফ সলভেন্ট অ্যাজ টু গিভ দ্য সেম ভলিউম অফ সলিউশন হ্যাভ দ্য সেম অসমোটিক প্রেসার অ্যাট দ্য সেম টেম্পারেচার। তার মানে হলো একই তাপমাত্রায় ইকুইমোলিকুলার কোয়ান্টিটিস অফ ডিফারেন্ট সলিউট, যদি একই পরিমাণ সলিউট, বিভিন্ন রকমের সলিউট যেমন চিনি, লবণ ইত্যাদি, 1 মোল চিনি বা 1 মোল লবণ বা যতটুকু লবণ যতটুকু চিনি যদি এমন ভলিউমে তাকে সলিউবল করা হয়, মানে একটা নির্দিষ্ট ভলিউমে যদি নির্দিষ্ট পরিমাণ, একই পরিমাণ বিভিন্ন দ্রবণের একই পরিমাণ দ্রব্যের, যেমন চিনি একটা দ্রব্য, লবণ একটা দ্রব্য, এরকম বিভিন্ন দ্রব্যের একই পরিমাণ যদি একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে, নির্দিষ্ট ভলিউম সলভেন্টের মধ্যে, ধরুন নির্দিষ্ট ভলিউম একটা পানির মধ্যে যদি এমনভাবে সলিউবল করা হয় যে তারা সুন্দরভাবে গুলে যায়, তাহলে কি হবে, পানি এবং চিনির অসমোটিক প্রেসার হবে
একই যদি তাপমাত্রা ঠিক থাকে। তার মানে আপনি তাপমাত্রা ঠিক রাখবেন, ঠিক রেখে 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস চিনি নেবেন, 1 গ্লাস পানি নেবেন, 2 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির মধ্যে যে পরিমাণ চিনি মিশাবেন, যত মোল চিনি মিশাবেন, অপর একটা গ্লাস পানির মধ্যে ঠিক তত পরিমাণ লবণ মিশাবেন। তো 1 গ্লাস পানির মধ্যে যতটুকু লবণ মিশাইছেন, যত মোল লবণ মিশাইছেন, অপর একটা গ্লাসের ঠিক অতটুকু পানির মধ্যে ঠিক অত মোল লবণ মিশাবেন। তাহলে তাপমাত্রা যদি ঠিক থাকে, তাহলে এই তৃতীয় সূত্র মতে চিনির যেই গ্লাস, সেই গ্লাসের অসমোটিক প্রেসার আর লবণের যে গ্লাস, সেই গ্লাসের অসমোটিক প্রেসার দুটাই সমান হবে। চিনির গ্লাস এবং লবণের গ্লাস দুটার অসমোটিক প্রেসার সমান হবে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্রকে যদি কম্বাইন করি, এখানেও পাই সমান সমান কি? পাই সমান সমান 1/v বা পাই সমান সমান c। তার c এর পরিবর্তে লেখা হয়েছে 1/v, কারণ c সমান সমান m/v, m সমান n/v, n হচ্ছে 1 মোল, তাহলে c সমান সমান 1/v, শেষটাকে আমরা লিখছি পাই সমান সমান পাই প্রপোর্শনাল টু 1/v। আর এখান থেকে 2 নম্বর সূত্র মতে আমরা লিখছি পাই প্রপোর্শনাল টু t। তাহলে দুইটার ক্ষেত্রে পাই এর ভ্যালু পাওয়া গেছে, এটার ক্ষেত্রে পাই এর ভ্যালু 1/v, এটার ক্ষেত্রে পাই এর ভ্যালু t। তাহলে দুইটা পাই এর ভ্যালুকে একত্রিত করলে আমরা কি পাবো? পাই ইজ প্রপোর্শনাল টু t/v, t ইনটু 1/v, তার মানে পাই ইজ প্রপোর্শনাল টু t/v। আচ্ছা, তারপরে এই পাশে যদি পাই ভিটাকে যদি এই পাশে নিয়ে যায়, তাহলে কি হবে? পাই ভি ইজ প্রপোর্শনাল টু টি। আর প্রপোর্শনালিটি চিহ্ন যদি তুলে দিই, তাহলে সেখানে তার পরিবর্তে অনেক কিছু লেখা যায়। আমরা এখানে লিখছি আর। আর হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর যদি এটা হচ্ছে 1 মোলের জন্য, কারণ আমরা এখানে ভিটা ধরছিলাম এই পাই ইজ প্রপোর্শনাল টু 1/v, এখানে এই একটা ছিল এন এর ভ্যালু, এন ছিল হচ্ছে মোল। আর যদি 1 মোল যদি না হয়, তাহলে কি হবে? পাই ইজ প্রপোর্শনাল টু n/v। তাহলে এখানে কি লিখতাম? পাই ইজ প্রপোর্শনাল টু n, পাই ইজ প্রপোর্শনাল টু n/t/v, তাই লিখতাম। যদি 1 মোল না হতো, তাহলে n মোল হলে কি লিখতাম? পাই ইজ প্রপোর্শনাল টু n/t/v। তাহলে হয়তো পাই ভি ইজ ইকুয়াল টু nRT। তাহলে কি হতো? পাই ভি ইজ ইকুয়াল টু nRT, আর হতো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, n হচ্ছে মোল, আর নাম্বার অফ মোল সমান সমান কি? n সমান সমান হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। তাহলে n এর পরিবর্তে আমরা লিখতে পারি W/m। তাহলে কি হলো? পাই ভি ইজ ইকুয়াল টু W/m RT, পাই ভি ইজ ইকুয়াল টু RT। তো সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? পাই ভি ইজ ইকুয়াল টু W/m RT। আর এখান থেকে মলিকুলার ওয়েট যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এমটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে m ইজ ইকুয়াল টু WRT বাই পাই ভি, m ইজ ইকুয়াল টু WRT বাই পাই ভি। তো এই ছিল হচ্ছে ভ্যান টপস ল। ভ্যান টপস ল এর প্রথম লটা ছিল হচ্ছে অসমোটিক প্রেসার কনসেন্ট্রেশনের সমানুপাতিক যদি তাপমাত্রা স্থির থাকে। আর কনসেন্ট্রেশন বলতে বোঝাইছে কি? কনসেন্ট্রেশন হচ্ছে বড় হাতে সি, আর সির ভ্যালু হচ্ছে নির্ভর করে হচ্ছে ভলিউমের উপরে এবং নাম্বার অফ মোলের উপরে। তার মানে সি ইজ ইকুয়াল টু n/v। আর n যদি হয় 1 মোল, তাহলে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু 1/v। সেজন্য আমরা পরে পাই ইজ প্রপোর্শনাল টু সির পরিবর্তে লিখছি পাই ইজ ইকুয়াল টু 1/v অথবা বাই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর দ্বিতীয় যে লটা ছিল, সেখানে ছিল হচ্ছে অসমোটিক প্রেসার হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারের সমানুপাতিক যদি কনসেন্ট্রেশন ঠিক থাকে। আর এই 1 নম্বর ল আর 2 নম্বর লকে যখন কম্বাইন করলাম, তখন আমরা পেলাম হচ্ছে পাই ইজ প্রপোর্শনাল টু t/v, যখন আমরা ধরছি n ইজ ইকুয়াল টু 1 মোল, এবং সেখান থেকে পাইছি পাই ভি ইজ ইকুয়াল টু WRT, পাই ভি ইজ ইকুয়াল টু RT, আর হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর যদি এখানে n মোল নেওয়া হতো, তাহলে আমরা নির্ণয় করতাম হচ্ছে পাই ভি ইজ ইকুয়াল টু nRT। আর n হচ্ছে মোল, আর মোল সমান সমান কি? ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, কারণ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। তো সেখান থেকে আমরা পাই পাই ভি ইজ ইকুয়াল টু W/RT। আর এখান থেকে আমরা যদি m এর ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে mটাকে আমাদের বাম দিকে নিয়ে আসতে হবে। mটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে ডান দিকে কি থাকবে? WRT বাই পাই ভি। এভাবে আমরা মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারি। তো এই ছিল হচ্ছে ভ্যান টপস ল অফ অসমোটিক প্রেসার। তো এভাবে আমাদের চ্যাপ্টার এখানেই শেষ হলো।